অবশ্যই এখানে সময়ের ক্ষেত্রে আমরা সবাই চাইবো দ্রুততম সময়ের মধ্যে কাজ। একের পর আন্দোলন সৃষ্টি হচ্ছে, সেখানে অনেকে আইনটা নিজের হাতে তুলে নিতে চাচ্ছেন। সারা বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলনে ছাত্র জনতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শক্তি। এই আন্দোলনে হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন, আহত অবস্থায় আছেন আরো অনেক মানুষ। সরকারি বেসরকারি সংস্থাগুলোর হিসাব মতে আহতদের সংখ্যা 30,000। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ সকলকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। তাদের এই সাহসী আত্মত্যাগী বাংলাদেশের সামনে নতুন সুযোগ শুরু হয়েছে এগিয়ে যাওয়ার। একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ বিনির্মাণের স্বপ্ন এখন বাস্তবের অনেক কাছাকাছি। আমরা নাগরিক কমিটি মূলত সেই উদ্দেশ্যেই কাজ করব। গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশের পর থেকেই নানান রকমের জিজ্ঞাসা রয়েছে আমাদের নিয়ে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে এসব জিজ্ঞাসা পরিষ্কার করতে চাই। আমাদের 8টি কার্যপরিধির ভিত্তিতে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা কোনো রাজনৈতিক দল নই, কিন্তু আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক। আমরা দেখতে পাচ্ছি মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেসব আকাঙ্ক্ষা এখনো অধরা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে নাগরিক কমিটি সক্রিয় থাকবে। আমরা মনে করি ছাত্র জনতার এই অভ্যুত্থান পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে অকার্যকর করে তুলেছে। আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে ঘোষিত 8টি কার্যপরিধি বাস্তবায়ন করতে চাই। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে আমরা হারিয়ে যেতে দেব না। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের অভিপ্রায়কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। প্রিয় সাংবাদিক, আমরা আমাদের স্বাধীনতার 53 বছর পার করছি, কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরেও আমাদের মধ্যে কোনো বিষয়ে জাতীয় ঐক্য নেই। সকল কিছু নিয়েই আমরা দ্বিধাবিভক্ত। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো প্রাথমিক রাষ্ট্রীয় কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশি বিদেশি সুবিধাভোগী গোষ্ঠী। এর কারণে স্বাধীনতার এতদিন পরও আমরা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারি। 5 বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়ায় তা নিয়ে এতদিনে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি। ফলে আমাদের নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সকল রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ পুনর্গঠনের জাতীয় ঐক্য তৈরি করা। যেই ঐক্যের উপর দাঁড়িয়ে আমরা শোষণহীন, বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। ফ্যাসিবাদ স্রেফ একটি সরকার নয়, এটি একটি ব্যবস্থা যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি। এমন একটি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই যাতে সামনের দিনে কোনো সরকার প্রধানকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়। আমরা এর আগেও বিভিন্ন রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি আমাদের ভূখণ্ডে। 1971 সালে স্বাধীনতা পাওয়ার পরেও 1972 সালে আমাদের একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় যা ব্যর্থ হয়। 1990 সালেও স্বৈরাচারের পতনের পর 3টি রাজনৈতিক জোটের একটি রূপরেখা তৈরি হয়। সেই রূপরেখা একটি কাগজ হিসেবেই থেকে গেছে। সরকারে গিয়ে সবাই সেই রূপরেখার কথা ভুলে গিয়েছিলেন। আজকে 2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে। এর আগে যে কোনো আন্দোলনে রাজনৈতিক দলের নেতৃত্ব হয়েছে, কিন্তু এই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন। ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হলেও জনগণ এই আন্দোলনে নিজের আন্দোলনে রূপান্তরিত করেছিল। 16 বছরে সকল ক্ষোভ, বঞ্চনা, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। মানুষের সেই স্বতঃস্ফূর্ততা হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার কাজ করবে নাগরিক কমিটি। মানুষের অভিপ্রায়গুলোকে একত্রিত করেই আমরা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব। নতুন বন্দোবস্তের পথ আমরা সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে তৈরি করতে চাই। বন্দোবস্ত তৈরিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নেওয়ার কাজও করবে জাতীয় নাগরিক কমিটি। সাংবাদিক বন্ধুগণ, গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিস হতে দেখেছি। আমরা মন্দিরে, মাজারে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান
এমনকি ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরেও আক্রমণ হতে দেখেছি। এসব ঘটনায় আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে। আমরা জানি ফ্যাসিস্ট সরকার টিকে ছিল তার প্রশাসন ও পুলিশ দিয়ে, ফলে তার পতনের পর প্রশাসন ও পুলিশকে দিয়ে ঠিক মতো কাজ করানো কঠিন হবে তা আমরা জানতাম, কিন্তু পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে শহরে আমরা ডাকাতির কাহিনী জেনেছি। সে সময় মানুষের সামাজিক প্রতিরোধ এই ঘটনা ঠেকিয়ে দিয়েছে। আমরা দেখেছি বন্যার সময়ও সরকার ও প্রশাসনের ভূমিকা অপ্রতুল। দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। আমরা যথাযথ নিরাপত্তার কথা জানালেও সেখানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারে নাই। আজকে এসবের পরম্পরায় মাজারের উপর হামলা হচ্ছে। এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীর গতির। সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করতে না হবে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। মন্দির মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে এখনো আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে। তা না করতে পারলে সরকার এবং দেশ উভয়ই ক্ষতির কারণ হবে। একই সঙ্গে যারা এসব কাজে জড়িত তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা এই কাজগুলো করছেন তারা দেশ ও গণ অভ্যুত্থানের শত্রু। ফ্যাসিবাদের বিভিন্ন দেশি বিদেশি মিত্র শক্তি এই মুহূর্তে গণ অভ্যুত্থানকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব ঘটনা তাদের কাজে রসদ যোগাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এসব ঘটনার পিছনে কাদের উস্কানি আছে তা খতিয়ে দেখা। বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান, গণ অভ্যুত্থান রক্ষার দায়িত্ব আপনাদের। ফলে যারাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন। সবাইকে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ফলে যারা মব জাস্টিস সহ নানান কিছুতে অংশগ্রহণ করছে তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এর ব্যাপারে আমরা সজাগ আছি। একই সাথে এই বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক কমিটি তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া একটি প্ল্যাটফর্ম। আমরা আমাদের সামনের দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ সহ সকল নাগরিককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই। রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই। মানুষের মধ্যে যে গণতান্ত্রিক সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বাস্তবতা পরিণত করতে চাই আমরা। এরই মধ্যে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে সরকার। আমরাও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত একত্রিত করে প্রস্তাবনা তুলে ধরবো কমিশনের কাছে। আমরা চাই কমিশনগুলো তাদের কাজের সময় আন্দোলনরত সকল শক্তিকে সাথে নিয়ে কাজ করবে, যেন ঐক্যমতের মধ্য দিয়ে এসব সংস্কার পরিকল্পনা তৈরি হয়। বন্ধুরা, ফ্যাসিস্ট পতনের 1 মাসের উপর সময় চলে গেছে, কিন্তু এখনো শহীদদের নামের তালিকা সম্পূর্ণ করেনি সরকার। এই বিলম্ব গ্রহণযোগ্য নয়। অনেকে আহত আছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না। প্রত্যেক দিনই বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত খবর আসছে। সরকার অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়ে আমরা আহ্বান জানাচ্ছি। সকল শহীদ ও আহতদের নামের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। আহতদের জন্য সুচিকিৎসার বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব, সরকারকে তা নিশ্চিত করতে হবে। আমাদের আগের প্রেস রিলিজে ঘোষিত হয়েছে 8 দফা, আমাদের 8টি কার্যপরিধি। আমি আর সেটা নতুন করে পড়লাম না। আমার নাম সামান্তা শারমিন, আমি মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং আপনাদের প্রশ্নের সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আপনারা দেখছেন এবং ভবিষ্যৎ বিভিন্ন চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো দেখবেন, সকলকে জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন, কারণ আপনারা রক্ত এবং আপনাদের আহত শরীর বা অঙ্গ দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন একটি ফ্যাসিস্ট রেজিমের পক্ষ থেকে এবং 1 দফার ভিত্তিতে। সেই 1 দফাটি ছিল ফ্যাসিস্ট যে ব্যবস্থা রয়েছে সেটার বিলোপ
এবং নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যেটাকে আমরা বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এটার জন্য আমরা যে খবর পাচ্ছি সেখানে 1000-এর উপরে শহীদ হয়েছেন এবং 30,000-এর উপরে বেশি হলো আহত হয়েছেন। সেটা কোনো কোনো গণনায় আমরা খবর পাচ্ছি সংখ্যাটা লাখের কাছাকাছি চলে যাবে। এবং তারা চিকিৎসা পাচ্ছে না, যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে এসেছেন, অনেকের নাম এখন এন্ট্রি হয়নি। এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, যা অনেক বেদনা আর ভারাক্রান্ত মন নিয়ে। আমাদের আজকের এই প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা হলো গত 8 সেপ্টেম্বর আমরা যখন শহীদ মিনারে শহীদদের শপথ নিয়ে এবং শহীদ ফ্যামিলির যে অর্পিত দায়িত্ব সেটা নিয়ে আপনাদের সামনে আত্মপ্রকাশ করে কাজ শুরু করেছিলাম। এর মধ্যে আমরা 55 জনের একটা কমিটি দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম একদম পাড়া মহল্লা পর্যন্ত সব জায়গায় আমরা কমিটি দিব। এবং আপনাদের এই বিষয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসাগুলোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা একই সমাজে বসবাস করি। আমরা যারা এখানে আজকে নাগরিক কমিটির ব্যানারে বসেছি এবং যারা এখানে সাংবাদিক রয়েছেন, দেশবাসী রয়েছেন, আমাদের এই প্রফেশনালিজমের বাহিরেও আমাদের এক অভিন্ন পরিচয় রয়েছে, সেটা আমরা সবাই বাংলাদেশি মানুষ। আমাদের এখানে 1000 বছরের ইতিহাস রয়েছে, যেখানে আমরা যুগ যুগ ধরে বসবাস করছি। একটি সম্প্রীতির বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা অনেকে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সে 71 থেকে শুরু করে পূর্ব 47 দিয়েছি। কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত বাংলাদেশ বা কাঙ্ক্ষিত জীবন আমরা কখনো পাইনি, যা আমাদের অত্যন্ত বেদনা ভারাক্রান্ত করছে সবাইকে। তো এই জায়গা থেকে আমরা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশি যারা মানুষ রয়েছি, কিভাবে সামনের দিনগুলোতে একসাথে ঐক্যবদ্ধ হতে পারি এবং আগামীতে কাজ করতে পারি, সেজন্যই আসলে আমাদের এই নাগরিক প্ল্যাটফর্মের যাত্রা। এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো আপনারা বলবেন টু দ্য স্পেসিফিক পয়েন্টে, কোনো অসৎ উদ্দেশ্য বা একটু পেঁচানোর জন্য সেভাবে যদি একটু চিন্তা না করে, আপনি আমার ভাই, আপনি আমার বোন, আমিও আপনার ভাই, আমিও আপনার বোন, একসাথে আমরা আগামী বাংলাদেশে কাজ করব। একদম মন খুলে দিল খুলে সবাই প্রশ্ন করবেন, আমরা মন খুলে দিল খুলে উত্তর দিব এবং কিভাবে আমরা কাজ করতে চাই সে বিষয়ে আপনাদের সামনে একটা পরিকল্পনা আমরা দিব। সো আমরা এখন প্রশ্ন উত্তর সেশনে চলে যাব। তো যারা কোশ্চেন করতে চান আপনারা একটু কাইন্ডলি কোশ্চেন করবেন। আমরা এখানে একটা বিষয় হলে ভালো হয়, আপনারা প্রশ্নগুলো করবেন একদম ছোট্ট করে, আমরা প্রশ্নগুলো শেষ হলে তারপরে একসাথে সেগুলো নোট নিয়ে রাখবো, একসাথে উত্তর দিয়ে দিব। একটু পরিচয়টা দিবেন তারপরে। কোশ্চেন করেছেন যে আমাদের পলিটিক্যাল ফিলোসফিটা কি। জি, আর কেউ? একটু জোরে বলবেন। আমরা জানি যে আপনি আহ্বায়ক এবং আপনার সদস্য সচিব, আপনারা কম বেশি সবাই পলিটিক্যাল দলের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন। তো আপনারা যে নাগরিক কমিটি করেছেন তার আগে আপনারা বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন বলে এর আগে আপনারা আমাদেরকে জানিয়েছেন। আমি জানতে চাই যে আপনারা কমিটিতে ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে কেউ আছে কিনা, থাকলে কয়টা ছাত্র সংগঠন, কোন কোন ছাত্র সংগঠনের প্রতিনিধি আছে? কয়টা ছাত্র সংগঠনের আমাদের এখানে প্রতিনিধি আছে এটাই কোশ্চেন। হ্যাঁ, আর কোন কোন ছাত্র সংগঠন এবং কোন কোন? ওকে, পরিচয়টা দিয়ে বলবেন তাহলে সবার জন্য সুবিধা হবে। গত 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট রিজিম ছিল, সেখানে এই ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে অনেকগুলো দল, মত এবং ব্যক্তি পর্যায়ে অনেকগুলো সংগঠনের একটা দীর্ঘ লড়াই ছিল। সেই লড়াইয়ে বাংলাদেশের সকল আপামর জনতা কোনো দলের অধীনে গিয়ে সে লড়াইটা নতুন ভাবে করতে পারেনি। এবং যে লড়াইটা শুরু হয়েছিল ছাত্রদের মধ্য দিয়ে, সেই লড়াইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল আপামর যারা নাগরিক রয়েছেন সকলেই অংশগ্রহণ করেছেন এবং দল মত নির্বিশেষে সকলেই ফ্যাসিস্ট হাসিনা যে রিজিম আছে, আমরা রিজিম কথাটা বলি, সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এর মধ্যে হলো আমাদের সরকার যিনি প্রধান ছিলেন গত ফ্যাসিস্ট হাসিনা, উনি হলো বাংলাদেশ থেকে হলে পালিয়ে গিয়েছেন। আমরা সেখানে দেখেছি যে হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আইন বিচার বিভাগ যে রয়েছে, ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে কিন্তু ফ্যাসিস্ট যে রিজিম রয়েছে সেটা এখনো বিদ্যমান রয়েছে।
অর্থাৎ পুরো সিস্টেমটা এখনো রয়ে গিয়েছে। কিন্তু ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানটা হয়েছিল একটা দফার ভিত্তিতে। সেই দফাটা ছিল ফ্যাসিস্ট হাসিনার বিলোপ বা রিজিমের বিলোপ এবং হলো নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই কাজটার জন্যই কিন্তু যারা শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তারা তাদের জীবনগুলো দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই কাজগুলো একটা চলমান বিষয় এবং সেই কাজগুলো বর্তমানে হচ্ছে না বিদায় যারা ছাত্ররা ছিলেন রাস্তায় এখনো আছেন, তারা তাদের জায়গায় ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হোক বা তারা বাসায় ঘুমিয়ে থাকুক বা বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে থাকুক বা বিভিন্ন ভার্সিটির ক্লাসে তারা থাকুক, তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ। এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন, রাজপথে তারা নেমে আসছে এবং দেশের সংকটে তাদের কার্যকরী ভূমিকা রাখছে। কিন্তু সেই সকল যারা ছাত্র রয়েছে তাদের পিছনে কিছু তরুণ ছিল, তাদের সাথে কিছু নাগরিক ছিল, আবার আবলা বৃদ্ধ বনিতা সকলে একসাথে তাদের পাশে ছিল। কেউ তাদেরকে পানি দিয়ে হেল্প করেছে, কেউ তাদেরকে বাসায় আশ্রয় দিয়েছে, কেউ তাদের জীবন দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে নাগরিক যে সেকশনটা রয়েছে তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয় নাই। সো আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে একটি কমন গোল সেট করেছি। সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ। বাংলাদেশ রক্ষার জন্য কোনো বাদ মতবাদ দলাদলি সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়, সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। অর্থাৎ সেখানে আমাদের যে এক্সিস্টিং সিস্টেমে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যে বিভিন্ন মতবাদ বাদ রয়েছে, সেগুলোর মধ্যে আমরা না গিয়ে কিভাবে বাংলাদেশকে আগামীর দিনে পুনর্গঠন করা যায়, বাংলাদেশকে রক্ষা করা যায়, ভিতরের শত্রু বাহিরের শত্রু এবং পুরা ওয়ার্ল্ড সিনারিওতে বাংলাদেশের একজন সিটিজেন গিয়ে কিভাবে ওয়ার্ল্ডে বলতে পারে যে আমি বাংলাদেশ হিসেবে প্রাউড ফিল করতে পারি। ওই জায়গা থেকে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম ছাত্র এবং জনতা যারা আছে সবাইকে নিয়ে হলো কাজ শুরু করেছে এবং আত্মপ্রকাশ করেছে। এবং আমরা এই পলিটিক্যাল ফিলোসফি একটা জায়গায় আমাদের ঐক্যমত, অনলি বাংলাদেশ কজ, নাথিং এলস। সেখানে বিভিন্ন জনের চিন্তাগত জায়গায় বিভিন্ন মতামত থাকতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। সো প্রিভিয়াসলি আমরা দেখেছি বাংলাদেশের বহির শক্তি এবং ভিতরের শক্তি অনেকে ইন্টারভেন করেছে, যার জন্য ফ্যাসিস্ট রিজিমটা এত দীর্ঘ প্রক্রিয়া হয়েছে এবং আরো এটার দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখছি যে তারা এখনো তাদের ষড়যন্ত্রগুলো রাখছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বাংলাদেশ কজে নতুন করে বাংলাদেশের সকল যত জনতা রয়েছে, নাগরিক রয়েছেন, ছাত্ররা রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, যে যে সেকশনে বলুন না কেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এবং অনলি দিস পলিটিক্যাল ফিলোসফি যে বাংলাদেশ কজ, সেটাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আরেকটা বিষয় হলো ছাত্র সংগঠনের প্রতিনিধি আছেন কিনা, কতজন, কোন কোন? আমরা ছাত্র শক্তিতে যারা ছিলাম নানাবিধ ভাবে আমরা সক্রিয় থেকেছি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে একীভূত হয়ে যায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন চলাকালীন সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক ছাত্র শক্তির দুজন দায়িত্বশীল কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এবং একই সাথে ছাত্র রাজনীতির ফরমেশন কি হবে, রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। সে জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে
বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্র শক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাকে কাজ করতে হলো। খুব সম্ভবত প্রশ্নটা আমাকে ঘিরে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে, এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ, যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে, এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবে। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরো প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবেন। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে, সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সেসব অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সেই সিদ্ধান্ত নেবে। সে ব্যাপারে আমাদের এখনই কোনো পূর্বাভাস বক্তব্য নেই। হয়েছে ইতিমধ্যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা চাচ্ছি যে নিজেদের অবস্থান এবং দলীয় অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে আসলে মানুষ দেশ পুনর্গঠনের কাজে অ্যাক্টিভ হবে, এবং গণঅভ্যুত্থানের সময় আসলে যেই এক দফা দাবিটা ছিল, এই এক দফায় আসলে মানুষ নেমে এসেছে, এবং আমরা মনে করি এটা তার হচ্ছে ওই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ যে সে এই দাবিটাকে ফুলফিলমেন্ট আসলে একদম দেখতে চায় বাংলাদেশে। আর কমিটিকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা জেলা কমিটি, জেলায় আমাদের সার্চ কমিটি করা হয়েছে, এবং এই সার্চ কমিটির মাধ্যমেই আমরা নির্ধারণ করব যে মানে এই অভ্যুত্থানের সময় সক্রিয় যে তরুণ শক্তিরা ছিল তারা কারা, এবং তাদের সাথে আমরা বসবো, এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা আসলে কমিটিটা কিভাবে করা যাবে, জেলা কমিটি নাকি থানা কমিটি নাকি উপজেলা কমিটি, এগুলো আমরা সিদ্ধান্তের প্রক্রিয়ায় আছি এখনো। আর সময় বেঁধে দিতে চাই কিনা সরকারকে, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার একটি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দ্বারা নির্বাচিত সরকার, আর আমাদের আগের সরকার ছিল অনির্বাচিত সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। 3 টার্মে তারা 2 টার্মে অ্যাটলিস্ট তারা মানে বিদেশে এবং ইন্টারন্যাশনাল এবং লোকালি তারা হচ্ছে অনির্বাচিত, এটা প্রমাণ হয়েছে। আর আমাদের এখনকার যে সরকার, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারকে আমরা কাজ করতে দিতে চাই। অবশ্যই এখানে সময়ের ক্ষেত্রে আমরা সবাই চাইবো দ্রুততম সময়ের মধ্যে কার্য সমাধান হোক। আমাদের অনেক কাজ সামনে, দেশ পুনর্গঠন অবশ্যই এখন ইজি একটা বা সহজ একটা পরিস্থিতিতে নাই। আমরা মনে করি যে এগুলো করার জন্য সময় দরকার, কিন্তু আমরা চাইবো যে এখানে যেটা আমরা বলেছি মন্থর গতিটা আসলে চলে যাক। আমরা চাই যে সরকারের প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সচিব, মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোক অ্যাক্টিভ হোক, এবং তারা নিজেদের কাজটা, ডেইলি কাজটা বার্ডেন হলেও তারা বাড়িয়ে নিক, তারা জনগণের উদ্দেশ্যে, জনগণের জন্য এটা বাড়িয়ে নিক এবং কার্য সমাধানের জন্য এগিয়ে যায়। আর এটা দ্রুততম সময়ের মধ্যেই আমরা চাইব। আর পরবর্তীতে 1 মাসের কাজে আমরা সন্তুষ্ট কিনা এই প্রশ্নটা এসেছে, এটার উত্তর নাসির আব্দুল্লাহ। পূর্বে একটু বলে নি, কারণ বাংলাদেশের জন্য কিন্তু কেউ আসে নাই, তারা বলছে যে আমরা ইলেকশন করব এবং আমরা বাহিরে থাকবো, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, সেখানে আমরা যাব না। এখন যখন গঠন হয়েছে সেখানে তারা কিছু সময় বেঁধে দিচ্ছে, অথবা কিভাবে সময়টা নির্ধারিত হবে, কিন্তু সময়ের চেয়ে হলো যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছিল, তাদের স্পিরিটের যে মানুষটা শহীদ হয়েছিল, তার স্পিরিটের জন্য কতগুলো কাজ আছে, সেই কতগুলো বাংলাদেশটাকে কেমন দেখতে চেয়েছিল, সেই স্বপ্নটা নিয়েই কিন্তু মারা গেছে। একটা মানুষ এমনি এমনি গুলির সামনে যাইতে পারে না। তা আমরা যারা এখন বর্তমানে গভর্নমেন্টের দায়িত্ব আছেন, তাদের কাছে আমরা বলবো যে আপনারা অতি দ্রুত কাজগুলো শেষ করুন, একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিন। কিন্তু সেই কাজগুলো সমাধান করার জন্য শুধু সরকার নয়, আমরা যেহেতু জনগণ, পিপলস উইলে সরকার গঠিত হয়েছিল, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। কিন্তু শুধু সহযোগিতা নয়, সাথে সাথে পর্যালোচনা করতে হবে। কেউ যদি মনে করে যে সরকারকে শুধু সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সমস্যার সমাধান হবে, এটা না। আমাদেরকে সাথে সাথে তাদেরকে পর্যালোচনা করতে হবে। যেটা আমরা চিন্তা করেছিলাম, আমরা 15 ডেজ বা 1 মান্থে হলো পিরিয়ডিক্যাল একটা, অথবা 1 মান্থে সরকারকে হলো আমরা
পর্যালোচনা করব যে সরকার কতটুকু অগ্রগতি করেছে। এটা শুধু আমরা বলতে নাগরিক কমিটি বুঝাচ্ছি না, আমরা দেশের জনগণ যারা সাংবাদিকতা রয়েছেন, যারা বিভিন্ন দলে রয়েছেন, সবাই পর্যালোচনা করার সুযোগ আছে। আপনার সরকারকে আপনি যদি পর্যালোচনা না করেন তাহলে আপনি কেন বসিয়েছেন? তো সেই জায়গা থেকে আমরা চাই যত দ্রুত হোক সরকার যে সংস্কার যে কমিশন গুলো রয়েছে এগুলো দ্রুত কার্য সমাধি করুক এবং দেশে ইন্টারন্যাশনাল আমাদের যে হলো ইকোনমিক ক্রাইসিস গুলো রয়েছে তারা সেগুলো ট্যাকেল দেয় এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সে আকাঙ্ক্ষা তারা দ্রুত বাস্তবায়ন করুক। এটা কতদিনের মধ্যে এটা হলো জনগণ ডিসাইড করবে যে আমরা কতদিন তাদেরকে, তারা যদি না পারে সেখানে জনগণ আবার নতুন করে তাদের লড়াইটা জারি রাখবে। স্পেসিফিকটা আমরা কিভাবে বলবো? আপনারা যখন জনগণের একটা সরকার গঠিত হয়েছে 15 ইয়ার্স এর জঞ্জাল আপনি কতদিনে পরিষ্কার করতে পারবেন? আপনার কি মনে হয়? এর কাছে বিবেচ্য বিষয়, কিন্তু আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি বা এখানে হয়তো পারে তারা তাড়াহুড়া করছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না, তখন আমরা তাদেরকে একটা সময় দিতে পারবো, কাজটা শুরু হোক। আচ্ছা, আমি বেসিক্যালি যখন কাজ করেছিলাম, গভর্নমেন্ট যখন গঠন হয়েছিল তখন আপনারা জানেন যে আমি লিয়াজু কমিটিতে ছিলাম। এখন লিয়াজু কমিটি ওইভাবে কার্যকারিতা নাই, আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স এ ছিলাম। তো পার্সোনালি আমি সবগুলো দলের কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনারা সরকারে অংশগ্রহণ করবেন কিনা, কারণ যখন গণঅভ্যুত্থানটা হয়েছিল তখন আমাদের প্রাথমিক চিন্তা ছিল যে আমরা হলো একটা বিপ্লবী সরকার গঠন করবো কিনা। কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে হলে একটি সংঘবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী হওয়া প্রয়োজন, যে জনগোষ্ঠী বিপ্লবকে লিড দেওয়ার মাধ্যমে গিয়ে বিপ্লবী সরকার গঠন করে। সেই অপশনটা আমাদের ছিল না, এটা ছাত্রদের মাধ্যমে হয়েছে। ছাত্ররা পড়া টেবিলে ছিল, সেখান থেকে হলে বিপ্লবটা করেছে। সেকেন্ড বিষয় হলো আমাদের সামনে একটা অপশন ছিল যে আমরা সকল দলের সমন্বয়ে একটি সরকার গঠন করতে পারি কিনা। সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে আমাদের এই দলগুলো যেটা সেটা তারা অংশগ্রহণ করবে না, কারণ ওনাদের আমাদের কিছু আইন রয়েছে, কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করে সে ইলেকশন করতে পারবে না। সেই জায়গা থেকে ওনারা পিছিয়ে এসেছে, যে জন্য আমাদের বাংলাদেশে যারা হলো একটু পড়াশোনা করেন বা একটু সর্বাগ্য বিনীত জন, তারা অনেকে কিন্তু সিভিল সোসাইটিতে কাজ করে। বাধ্য হয়ে কিন্তু আমরা সিভিল সোসাইটিতে গিয়েছিলাম এবং সিভিল সোসাইটিতে যখন আমরা গিয়েছিলাম আমরা তাদেরকে স্পষ্টত বলেছি যে আপনি যে গভর্নমেন্টে যাচ্ছেন সেই গভর্নমেন্টটা যে কোনো সময়ের কেয়ারটেকার গভর্নমেন্ট মতো না, এটা একটা বিপ্লবী চেতনা রয়েছে, স্পিরিট রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে শহীদদের, সে অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমরা বলেছি, আপনারা আমাদের প্রেস রিলিজে দেখেছেন, তারা যদি সেই অনুযায়ী কাজ না করে আমরা সেখানেও পর্যালোচনা রাখবো। আমরা এরকম না যে আমরা তাদেরকে বসিয়েছি তারপরে জনগণ তাদেরকে ছেড়ে দিবে, এরকম কোনো আমাদের কোনো শহীদদের আকাঙ্ক্ষা নাই। একটা বিষয় কথা এসেছে, আমি স্পষ্টত কিছু টেকনিক্যাল বিষয় বলি। আমাদের সিভিল সোসাইটি সিভিল ফরমেশনে কাজ করে হলো পুলিশ, পুলিশের কাছে সিভিল ফরমেশনে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল কিছু সাপোর্ট থাকে। এখন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেখানে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, প্রত্যেকেরই আলাদা কিন্তু কর্মযোগ্য রয়েছে। এবং পুলিশের কি হয়েছে, তারা একটা ফেসিস্টের লাঠিয়াল বাহিনী হয়েছিল, যেখানে একটা সংঘবদ্ধ যে শক্তিটা রয়েছে একটা প্রফেশনাল অর্গানাইজেশনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। এবং ড্যামেজের বদলে কি হয়েছে, যখন তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করেছে জনগণ তাদের উপরে সংক্ষুব্ধ হয়েছে এবং সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন। এখন তাদের যে একটা ট্রাস্টের জায়গা সেখানে তারা আসে নাই এবং সেখানে আপনারা দেখেছেন একটা পুলিশের রিফরমেশন কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে পুলিশকে হলো পুরো ব্যবস্থাটাকে আবার অর্গানাইজ করতে হবে। এবং সেখানে র্যাবের কথা এসেছে এবং র্যাবের বিষয়ে হলো মানুষের কিছু রিজার্ভেশন রয়েছে। আপনি পুরো বাহিনীকে একটা প্রফেশনাল, এটা স্টেটের সম্পদ, কিন্তু র্যাবের কিছু ব্যক্তিবর্গ কিন্তু বিভিন্ন কার্যকলাপে হলো জড়িত ছিলেন। সেখানে আপনি র্যাবকে যদি হলো মাঠে হলো ডিপ্লয় করেন তাহলে সেটাও কাজ করতেছে না। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিছু হলো লিমিটেশন রয়েছে, যে বাংলাদেশ সেনাবাহিনী লেথাল ওয়েপন তাদেরকে টেকনিক্যাল এই পার্ট গুলো দেওয়া হয়, তারা জনগণের মধ্যে কিভাবে কাজ করবে সে বিষয়ে না, এবং তাদেরকে 1 মাসের
ম্যাজিস্ট্রেটি পাওয়ার হলো দেওয়া হয়েছে। আমরা 1 মাস দেখি কতটুকু আইন শৃঙ্খলার উন্নতি হয়, তাহলে সেনাবাহিনীর ক্ষেত্রেও সেভাবে আমরা দেখবো। আর আরেকটা বিষয় রয়েছে পুলিশকে রিফরমেশন এবং পুলিশকে অ্যাক্টিভ করা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত গতিতে ঠিক হচ্ছে না। কিন্তু জনগণ, তাহলে আমরা সেই বিষয়ে কি করব, সেই বিষয়ে আমরা একটা দ্রুত প্রস্তাবনা রেডি করতেছি। আমাদের জনগণকে কাউকে আইন হাতে তুলে না নিয়ে কিভাবে সাপোর্টিভ হয়ে কাজ করতে হয়, হয়তোবা আমাদেরকে সেই জায়গাটায় যেতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে হারে মাজার ভাঙা হচ্ছে, মন্দিরে হামলা চালানো হচ্ছে, মানে একের পর আন্দোলন সৃষ্টি হচ্ছে, সেখানে অনেকে আইনটা নিজের হাতে তুলে নিতে চাচ্ছেন। 15 ইয়ার্স সবার চাওয়া পাওয়া 2 দিনে শুরু হয়ে গিয়েছে। আমরা মনে করি এই জায়গা থেকে তরুণরা যেভাবে হলো আন্দোলনের ছিল, তারা যদি সংঘবদ্ধ হয়ে এই বিষয়গুলো কাজ করতে পারে এবং জনগণকে সাথে নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো রিজলভ হবে। তারপরে আপনারা একটা কোশ্চেন করেছেন, আচ্ছা নাগরিক কমিটি কেন, এটা মনে হয় এর মধ্যে আমি স্পষ্ট করেছি যে একদম সিম্পলি আরেক মিনিট বলে দিই, আপনারা একদম ক্লিয়ার মনে রাখেন। ছাত্ররা ঐক্যবদ্ধ, কিন্তু সেখানে আমরা বলেছি যে ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের সমন্বয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল। নাগরিকদের কোনো প্ল্যাটফর্ম নাই এবং নাগরিকদের সংঘবদ্ধ না থাকার কারণে কি হয়েছে, আমাদের সেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট অথবা আকাঙ্ক্ষা শহীদদের, সেটা ব্যাহত হচ্ছে। এখন ধরেন জামাতের দিকে চলে গেছে, বিএনপির দিকে চলে গেছে, বিভিন্ন দল তাদের মতন ব্যানার জায়গায় অ্যাক্টিভ করেছে। গত 15 ইয়ার্সে তারা বলেছে আমরা নির্যাতিত হয়েছি, নির্যাতিত সবাই হয়েছি, আমিও পার্সোনালি নিজে জেল খেটেছি। কিন্তু বিষয়টা হলো, আপনি যদি শহীদদের মধ্যে 200 শহীদ হলো বিএনপির, 200 জামাতের, বাকি শহীদদের কে রক্তের সেই টস বিয়ারের কে হবে? আমরা মনে করি যারা শহীদ হয়েছে তারা কখনোই আন্দোলনে বিএনপি অথবা বিএনপি বা জামায়াত হিসেবে আসে নাই। তারা একটি আহ্বানে এসেছিল, সেটা হলো 1 দফা দাবি। আমরা সেই 1 দফা বাস্তবায়ন বাংলাদেশে করে ছাড়বো। সেটার জন্য হলো নাগরিকদের পক্ষ থেকে আমরা একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। আমরা সকল নাগরিকদের বাংলাদেশের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করব। এখানে কোনো দল মতানতবাদ বা আমাদের যে দ্বিমত রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালাবো। সেই প্রয়োজনীয়তা থেকে নাগরিক প্ল্যাটফর্মটা গঠন হয়েছে। আপনাদের আচ্ছা, মূলত এই যে গণপর্তা ভাবে গণহারে মানুষের নামে মামলা দেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে আমরা বের হয়ে আসার পক্ষে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা আইন বিষয়ক সেল আমরা গঠন করেছি। যে আইন বিষয়ক সেল এই যে সময়টাতে যারা আহত হলেন, যারা নিহত হলেন, শহীদ হলেন, তাদের পরিবারের পক্ষ থেকে যারা মামলা করতে চান তারা আমাদের এই আইন সেলের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই সঠিক ঘটনার ভিত্তিতে মামলা হোক, যারা প্রকৃত অপরাধী তাদেরকেই মামলায় যেন আসামি করা হয়। গণপর্তা ভাবে যদি আসামি করা হয়, যে ঘটনার সাথে কারো দ্রুততম সম্পর্ক নেই, তাকেও যদি আসামি করা হয়, নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি আসামি করা হয়, তাহলে বেসিক্যালি আমরা যে সুষ্ঠু বিচার পাওয়ার কথা বলছি সেটা অর্জন করা সম্ভব নয়। এবং সামনের যে আমরা বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশ পাওয়া সম্ভব নয়। আমরা সারা দেশের আপামর জনতাকে আহ্বান জানাবো, আপনাদেরকে দিয়ে যদি কেউ মামলা করানোর কথা বলে এবং সেখানে যদি গণপর্তা অনেক ব্যক্তিকে আসামি করে, সেই ব্যাপারগুলোতে আপনারা সতর্ক থাকবেন। আমাদের আইন সেলের আমরা ঘোষণা দিয়ে দেব, আপনারা আমাদের আইন সেলের সঙ্গে, আইন বিষয়ক সেলের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। আমরা আশা করি অতি দ্রুত এই সমস্যাগুলোর আমাদের পক্ষ থেকে একটা সমাধানের পূর্ণতা আসবে। ধন্যবাদ সকলকে। এখানে